বাংলাদেশের ইতিহাসে ৭১ সালে স্বাধীন বাংলাদেশের জন্য অকাতরে প্রাণ ফিরিয়ে দেয়া আমাদের বাংলাদেশের লাল সবুজ মানচিত্রের প্রতিটি অক্ষরের সম্মানের মর্যাদা ঐতিহ্যের নাম। তাহলে আমরা তো এই ফয়সালাগুলো আগেই করেছি। এরশাদের দুর্দণ্ড শাসনের প্রতিবাদে বুকের মধ্যে গণতন্ত্র মুক্তি চাই লিখে যে নুর হোসেন জীবন দিয়েছিল, তাকে যে গুলি করা হয়েছে, সেই গুলির অর্ডারে কি লেখা ছিল? সেই গুলির অর্ডারে লেখা ছিল যে আইন শৃঙ্খলা ভঙ্গ করার জন্য তারা আসছিল, এজন্য পুলিশ গুলি করতে বাধ্য হয়েছে, এটাই তো লেখা ছিল। কিন্তু নূর হোসেনের বুকের সেই তপ্ত বলে রক্তের স্রোতধারা দিয়ে আমরা গণতন্ত্রকে মুক্ত করেছিলাম। সেই জন্য এখনো সবাই মিলে আমরা সেই গণতন্ত্র মুক্তির উৎসব আয়োজন আমরা পালন করে থাকি। ২৪-এর গণ অভ্যুত্থান কোন সাংবিধানিক বিতর্ক দিয়ে তৈরি হয় নাই। ২৪-এর গণ অভ্যুত্থান কোন ধারা উপধারা অনুচ্ছেদ উপনুচ্ছেদের বিশ্লেষণ দিয়ে তৈরি হয় নাই। এই কথায় আমি সবাইকে একমত হতে হবে। আমরা প্রশ্ন করেছিলাম কোন অনুচ্ছেদ বলে বিএনপি নেতাদেরকে গুম করা হয়েছে? সালাউদ্দিন আহমেদকে যে সৌদি আরব পাঠালে ভালো হতো, পাঠানো হয়েছে ইন্ডিয়াতে। ওনাকে যে ইন্ডিয়াতে পাচার করা হয়েছে, এটা বাংলাদেশের সংবিধানে কোন আইনে কি লেখা ছিল? আর সংবিধানের কোন ধারা, কোন হাইকোর্টের অর্ডার উনি বাংলাদেশে ফেরত এসেছে? বাংলাদেশ থেকে ওনাকে গুম করা হয়েছে, ওনাকে পাচার করা হয়েছে সংবিধানের প্রত্যেকটি ধারা উপধারা অনুচ্ছেদকে ভুলণ্ঠিত করে। আর জনগণ সেই সংবিধানের ধারা উপধারা প্রত্যাখ্যান করে রক্ত দিয়ে উনাকে সহ বিএনপির বহু নেতৃবৃন্দকে মুক্ত করেছে। বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কাজ করতে পারেনি। ৫ তারিখ গণ অভ্যুত্থান হলো, খালেদা জিয়া মুক্তি পেয়েছে কয় তারিখ বলুন তো? ৫ তারিখ রাত্রে উনার মুক্তির অর্ডারে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি। উনি কার পরামর্শ নিয়ে করেছেন? খালেদা জিয়ার মুক্তি কি সাংবিধানিক ভাবে হয়েছে না অসাংবিধানিক ভাবে হয়েছে? তাই রাষ্ট্রপতি যে অর্ডার দিলেন, উনি প্রধানমন্ত্রীর পরামর্শ দিলেন কোথেকে? প্রধানমন্ত্রী তো নাই। সুতরাং মনে রাখতে হবে যে ইতিহাসকে আইনের মারপ্যাচে বিচার করলে ইতিহাস আমাদেরকে একদিন আইনের মারপ্যাচে বিচার করবে। পৃথিবীর কাগজ ইতিহাস নিয়ম এটাই। সংবিধান যখন অকার্যকর হয়ে পড়ে, তখন জনগণের শক্তিতে মুক্তির আশ্বাসে তারা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, সংগ্রাম থেকে যখন তারা মুক্ত হয়, দেশ যখন শান্ত হয়, স্বাধীন হয়, সবকিছু স্থিতিশীল হয়, আবার তারা সংবিধানের নিয়মে ফিরে আসে। সংবিধান ছাড়া রাষ্ট্র চলতে পারে না। প্রশ্ন হচ্ছে, আমরা কি এখনো সাংবিধানিক সব হিসাব নিকাশ শুদ্ধ করে চলার জায়গায় এসেছি? যদি চলার জায়গায় আসতাম, তাহলে আমাদের এই ঐকমত্য কমিশনের কি দরকার ছিল? সংবিধান পড়ে পড়ে এক একটা পদক্ষেপ নিয়ে নিলিত হয়েছে, পৃষ্ঠা উল্টে উল্টে এটা দেখতাম, তারপরে কথা হাঁটতাম। বলেন, ঐকমত্য কমিশন সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? নাই বলেই তো আমাদের গণভোটের প্রয়োজন হয়েছে, নাই বলেই তো ঐকমত্য কমিশনের প্রয়োজন হয়েছে, নাই বলেই তো প্রফেসর ইউনূসকে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হয়েছে। সুতরাং এই বিতর্কগুলো আছে যারা তুলছেন, তারা যে নিজের স্বার্থে তুলছেন, তারা যে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তুলছেন, সেটা কি আর বুঝতে বাকি আছে? আচ্ছা, ক্ষমতা যদি পাকাপোক্ত করতে পারেন অসুবিধা নেই, কিন্তু ক্ষমতা তো পাকাপোক্ত করতে পারবেন না। ইতিহাসের পাতায় সেটা লেখা আছে। ৬৯-এর গণ অভ্যুত্থানের পরে ৭০-এর নির্বাচন আমরা পেয়েছিলাম, কিন্তু সেই আবার দেখা গেল ৭০-এর নির্বাচনকে বিজয়ী দলকে ক্ষমতায় বসতে দেওয়া হয় না। সেখানে সংবিধান মানা হয়েছে, নিয়ম নীতি মানা হয়েছে, ফলে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়েছে। এই ইতিহাসগুলো ভুলে গেলে চলবে না। আজকে আপনি ক্ষমতায় গেলে সব ভুলে যাবেন আর দোষ দিবেন বিরোধী দল বা আমরা যারা আছি তারা শুধু সমস্যা তৈরি করছে।